আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের শুরু করছি সেটা হচ্ছে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে অন্তর্গঠন এটা নিয়ে আলোচনা করব। একদম কথা না বলে ভালো করে লক্ষ্য করো। আমরা মূলের অন্তর্গঠন করেছি, এবার আমরা কাণ্ডের অন্তর্গঠন করব এবং দুটো ছবি আমি পাশাপাশি এঁকেছি। একটি হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের, আরেকটি হচ্ছে একবীজপত্রী কাণ্ডের। আমরা প্রথমে একটু দেখে নিই, একটা জেনারেল আইডিয়া। প্রত্যেকে তাকাও, দেখো এই যে দুটো ছবির মধ্যে কথা বলছে মেয়েটা, কথা বলো না। দুটো ছবির মধ্যে একটু তাকাও, এই দুটো ছবির মধ্যে বেসিক একটা পার্থক্য আছে। এইগুলো হচ্ছে নালিকা বান্ডিল। এবার একটা দুটো তিনটে নালিকা বান্ডিল লিখেছি, এখানে একটা দুটো তিনটে, ঠিক আছে। এবার এখানে দেখো এই কোষগুলো সব একরকম একবীজপত্রীর ক্ষেত্রে, অর্থাৎ এই যে গ্রাউন্ড টিস্যু এইগুলো কিন্তু সব একরকম, অর্থাৎ তার মধ্যে ভূমিকলা, ভূমিকলার মধ্যে সবটাই ভূমিকলা, দেখছো সবকটাই ভূমিকলা, প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি। ভূমিকলার মধ্যে এই নালিকা বান্ডিলগুলো ছড়ানো আছে। তার মানে এখানে পেরিচক্র, মজ্জাংশু এগুলো নাই। কি বুঝতে পেরেছি? তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে আমরা কি দেখবো? এই বাইরে কাণ্ডের ত্বককে কি বলে বলো? কাণ্ডের ত্বককে, বহিরাবরণকে কি বলে? মূলের ত্বককে এপিপ্লেমা বলে, কাণ্ডের ত্বকে কারেক্ট। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে এপিডার্মিস। কাণ্ডের ত্বককে কি বলবো? ফ্লেম কলাটা যখন লেখা হয়ে গেছে বুঝতে হবে আমাকে, আমি এটা পড়িয়ে নিই, টাইম থাকলে এখনই বলবো। আচ্ছা, এপিডার্মিস, তাহলে এপিডার্মিস নিশ্চয়ই আমরা দেখলাম। এখানেও দেখো এপিডার্মিস। তাহলে কাণ্ডের বহিরাবরণকে কি বলে? এপিডার্মিস। এবার দেখো দ্বিবীজপত্রী কাণ্ডের এই এপিডার্মিসে একটি বহুকোষী রোম আছে, বহুকোষী রোম। তাহলে একবীজপত্রী কাণ্ডে এই রোমটা কিন্তু নেই, আছে। তাহলে একবীজপত্রী কাণ্ডে বহুকোষী রোম নেই, দ্বিবীজপত্রী কাণ্ডে আছে। এবার দেখো একবীজপত্রী কাণ্ডের নিচে এখানে কিন্তু এন্ডোডার্মিস আছে, এন্ডোডার্মিস। এখানেও আমরা এর নিচে এন্ডোডার্মিস দেখছি। এবার তার নিচে এইটা কিন্তু পুরোটাই কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু কর্টেক্স। কর্টেক্স মানে কি? কর্টেক্স মানে বহিস্তর। কর্টেক্স মানে এটা হচ্ছে বহিস্তর। এই বহিস্তরটা এইটা হচ্ছে এন্ডোডার্মিস মানে অধস্তর, অন্তঃস্তর। এবং অন্তঃস্তকের নিচে এইটা কিন্তু এটা হচ্ছে কোলেনকাইমা কলা দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? কোলেনকাইমা। এবং তার নিচে এইটা হচ্ছে প্যারেনকাইমা। এটা হচ্ছে প্যারেনকাইমা। তাহলে কোলেনকাইমা এবং প্যারেনকাইমা। তার নিচে এই যে স্তরটা দেখো, এই যে প্যারেনকাইমা কোষগুলির মধ্যে এখানে কিন্তু শ্বেতসার জমা হয়েছে। কি জমা হয়েছে? শ্বেতসার। এবং এই শ্বেতসার জমা হওয়ার জন্য একে বলা হয় কি বলে? শ্বেত আবরণী বলে। কেমন? এবার তার নিচে এখানে দেখো, তার নিচে এই জায়গায় এখান থেকে শুরু হচ্ছে এই শ্বেতসার আবরণী। এটা হচ্ছে শ্বেতসার আবরণী, শ্বেত আবরণী না, এটা শ্বেতসার আবরণী।
এটা লেখো শ্বেতসার আবরণী, মানে প্যারেনকাইমা কোষের মধ্যে শ্বেতসার সঞ্চিত হয়েছে, হয়ে শ্বেত আবরণী গঠন হয়েছে। অর্থাৎ এখানে অন্তঃস্তকটা নেই, এখানে অন্তঃস্তকটাই শ্বেতসার আবরণী তৈরি হয়েছে। কেমন? এবার তার নিচে, এই যে তার নিচে এই অংশটাকে বলে পরিচক্র, এই অংশটাকে কি বলে? পরিচক্র, এই অংশটাকে বলে পরিচক্র। তাহলে বা পেরিসাইকেল, এই পরিচক্র প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। পরিচক্র এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এইবার এই পরিচক্র নিচে আমরা কি দেখব? এখানে দেখব এইগুলো হচ্ছে ফ্লেম, এইগুলো হচ্ছে ফ্লেম, আর ফ্লেম, আর তার নিচে হচ্ছে জাইলেম। তার মাঝখানে কি থাকে? তার মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। কি থাকে? ক্যাম্বিয়াম। এইগুলো হচ্ছে ক্যাম্বিয়াম, আর এইগুলো হচ্ছে ফ্লেম। এটা হচ্ছে প্রোটোজাইলেম, এটা হচ্ছে প্রোটোজাইলেম, আর এইগুলো এই পাশেগুলো হচ্ছে মেটাজাইলেম, মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে। এটাকে কি বলে? এটাকে বলে এন্ডার। এটাকে কি বলা হয়? এন্ডার বলে। এবং দেখো এই যে এপাশে একটি নালিকা বান্ডিল আছে, এপাশে একটি নালিকা বান্ডিল আছে, দুটি নালিকা বান্ডিলের মাঝখানে এখানে থাকে মজ্জাংশু। মজ্জাংশু কোথায় থাকে? না, দুটি নালিকা বান্ডিলের মাঝখানে থাকে। আর নালিকা বান্ডিলের একেবারে কেন্দ্রে এই অংশটা থাকে মজ্জা। প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি, প্যারেনকাইমা। এটাও কিন্তু মজ্জাংশু, এটাও কিন্তু প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি। তাহলে আমি একদম পরিষ্কার করে প্রথম থেকে বলে দিই। দ্বিবীজপত্রী, এটা দ্বিবীজপত্রী কাণ্ডের বহিরাবরণ কে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসের নিচে থেকে শুরু করে এই যে শ্বেতসার আবরণী পর্যন্ত এই অংশকে কর্টেক্স বলে। এই যে তিনটি অংশে মূলত বিভক্ত, আমি দুটো দেখিয়েছি। একটি হচ্ছে এর নিচে অধস্তক, একে বলে অধস্তক, এবং বহিঃকর্টেক্স আর কর্টেক্স, এই তিনটি অংশে ভাগ করা হয়েছে। নিচের দিকে যে কোষগুলি থাকে সেগুলি হচ্ছে কোলেনকাইমা, এবং কোলেনকাইমার নিচে থাকে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা কোষের মধ্যে শ্বেতসার সঞ্চিত হয়ে শ্বেতসার আবরণী তৈরি করে। এখানে কিন্তু অন্তঃস্তক দেখতে পাওয়া যায় না, অন্তঃস্তকের পরিবর্তে শ্বেতসার আবরণী থাকে। তাহলে শ্বেতসার আবরণী থেকে শুরু করে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত এই অঞ্চলটিকে স্টিলি বলে। শ্বেতসার আবরণী থেকে শুরু করে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অঞ্চলটিকে স্টিলি বলে। স্টিলির অংশগুলি হলো এক পরিচক্র, এক হচ্ছে পরিচক্র, দুই হচ্ছে নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল আমি লিখিনি, দুই হচ্ছে নালিকা বান্ডিল, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম নিয়ে গঠিত। এই যে ফ্লেম এবং জাইলেম নিয়ে, এই প্রোটোজাইলেম আর মেটাজাইলেম এটা নিয়ে নালিকা বান্ডিল গঠিত। এক পরিচক্র, দুই নালিকা বান্ডিল, তিন মজ্জাংশু, চার মজ্জা। তাহলে এই অন্তঃস্টিলি কী কী অংশ নিয়ে গঠিত? এক পরিচক্র, দুই নালিকা বান্ডিল, তিন মজ্জাংশু, চার মজ্জা। তাহলে এই শ্বেতসার আবরণী নিচে কি থাকে? পরিচক্র থাকে। পরিচক্র প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। তার নিচে থাকে ফ্লেম কলা, এবং জাইলেম কলার মাঝখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। এবার জাইলেম কলা কেন্দ্রের দিকে থাকে প্রোটোজাইলেম, এবং পরিধির দিকে থাকে মেটাজাইলেম। মেটাজাইলেমগুলো আকৃতিতে বড় হয়, প্রোটোজাইলেমগুলো আকৃতিতে ছোট হয়, এবং এই সজ্জা বিন্যাসটাকে নাম বলা হয় এন্ডার। কেমন? এবং এই যে দুটি নালিকা বান্ডিল, এপাশে একটা নালিকা বান্ডিল, এপাশে একটা নালিকা বান্ডিল, দুটি নালিকা বান্ডিলের মধ্যে যে প্যারেনকাইমা কলা থাকে তাকে বলা হয় কি বলে? মজ্জাংশু। আর
স্টিলির কেন্দ্রে যে প্যারেনকাইমা কলাগুলো থাকে তাকে বলে মজ্জা। তাহলে স্টিলিটা কাকে বলে না, শেষের আবরণী থেকে শুরু করে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত এই অঞ্চলটাকে স্টিলি বলে। 4টে ভাগে ভাগ করা হয়েছে: পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জাংশু এবং মজ্জা। এটা নিশ্চয়ই ক্লিয়ার একটা ধারণা হয়েছে। এটা হচ্ছে এদের যে নালিকা বান্ডিলের প্রকৃতি, সেটা হচ্ছে কেমন। এটা প্রকৃতি হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং যেহেতু মাঝখানে ক্যাম্বিয়াম আছে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে কি বলবো তাকে, মুক্ত না বদ্ধ? মুক্ত। আর যদি না থাকতো তাহলে বদ্ধ। তাহলে সূর্যমুখী কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার আমরা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে চলে যাচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যে এটা যেমন এদের যে অন্তঃস্থলীয় এবং বহিঃস্থলীয় দুটি অংশে ভাগ করেছি, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ভাগ করা যাবে না। কারণ একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনে আমরা কি দেখছি, আমরা দেখব এক্ষেত্রে দেখো এপিডার্মিস, কাণ্ডের ত্বককে এপিডার্মিস বলে এবং কাণ্ডের ত্বকের নিচে এন্ডোডার্মিস থাকে। তার নিচে এই যে নালিকা বান্ডিলগুলি কীভাবে সূচিত থাকে না, নালিকা বান্ডিলগুলি ভূমিকলার মধ্যে, এগুলো কিন্তু ভূমিকলা, এগুলোকে কি বলা হয়, ভূমিকলার মধ্যে বিন্যস্ত থাকে। ভূমিকলা মানে গ্রাউন্ড মেরিস্টেম। ভূমিকলা মানে কি, গ্রাউন্ড মেরিস্টেম, এর মধ্যে বিন্যস্ত থাকে। কে বিন্যস্ত থাকে? নালিকা বান্ডিলগুলি। এখানে কিন্তু একটা কথা প্রথমেই বলি, এই যে নালিকা বান্ডিল, এই নালিকা বান্ডিল দেখো, এইগুলো হচ্ছে মেটাজাইলেম। এই একটা, এই দুটো বড়, এই দুটোকে বলে মেটাজাইলেম। আর এদিকটাকে বলে প্রোটোজাইলেম। এবার ভালো করে লক্ষ্য করো তো, এই তিনটেকে যদি একসঙ্গে আমরা যুক্ত করি তাহলে একটি ওয়াই আকৃতির মতো দেখতে পাচ্ছি কিনা, অর্থাৎ এদের বিন্যাসটা কিন্তু ওয়াই আকৃতির মতন। তাহলে মেটাজাইলেমগুলো দেখো, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম কেমনভাবে বিন্যস্ত আছে, ওয়াই এর মতো আকারে বিন্যস্ত থাকে। এবার আরেকটা কথা এটা মনে রাখবে, এই যে নালিকা বান্ডিলের উপরে এখানে কিন্তু স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি একটি বান্ডিল টুপি থাকে। স্ক্লেরেনকাইমা, প্রত্যেকটা নালিকা বান্ডিলের উপরে এখানে স্ক্লেরেনকাইমা কলা দিয়ে আবৃত একটি টুপি থাকবে, স্ক্লেরেনকাইমা। এই স্ক্লেরেনকাইমা কলা দিয়ে যে টুপিটা তৈরি হয় তাকে বলে বান্ডিল টুপি। তাহলে বান্ডিল টুপি কোথায় থাকে, বা বান্ডিল আবরণী। একবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলের ওপর স্ক্লেরেনকাইমা কলা দিয়ে আবৃত যে টুপি দেখতে পাওয়া যায় বা আবরণ দেখতে পাওয়া যায় তাকে বান্ডিল টুপি বলে। কেমন, এদের ক্ষেত্রেও এই নালিকা বান্ডিলটা এন্ডার প্রকৃতি, একই রকম এন্ডার, কিন্তু এরা কিন্তু সংখ্যায় কিন্তু এরকম, সংখ্যায় কিন্তু এরা কোথায় থাকে, বিন্যস্ত থাকে গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে, এবং সংখ্যায় এরা কম হয়। এরা কিন্তু বেশি হবে, এরা কম হবে। এবং মনে রাখবে, দেখো এটা হচ্ছে পরিধির দিকে নালিকা বান্ডিলগুলি আকৃতি ছোট। এই যে নালিকা বান্ডিলটা, এর আকৃতিটা ছোট হবে, এটা গোল দেখো ছোট হয়েছে, এবং যত কেন্দ্রের দিকে নালিকা বান্ডিলগুলো হবে এগুলো ছোট, এগুলো কিন্তু বড়। এই নালিকা বান্ডিলগুলো আকৃতি কিন্তু বড় হবে। তাহলে আমরা কি দেখলাম, একবীজপত্রী কাণ্ডের নালিকা বান্ডিলে পরিচক্র, কটেক্স পরিচক্র, তারপরে যেটা বলে কি বলে এটা, মজ্জাংশু, মজ্জা দেখতে পাওয়া যায় না। কেন দেখতে পাওয়া যায় না? কারণ এখানে এই যে গ্রাউন্ড, এখানেও কিন্তু ভূমিকলা আছে। মনে রাখবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডেও ভূমিকলা আছে,
এই ভূমিকলা কিন্তু পরিচক্র, তারপরে মজ্জাংশু এবং মজ্জায় বিভক্ত। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভূমিভাজক কলা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ভূমিভাজক কলা থেকে কি তৈরি হয়? অন্তঃস্থক, অধঃস্থক, পরিচক্র, মজ্জা, মজ্জাংশ তৈরি হয়। এখানে এগুলো এভাবে তৈরি হয়েছে, কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে এই ভূমিভাজক কলা এগুলো কিন্তু মজ্জা, মজ্জাংশ, পরিচক্রে বিভেদিত নয়। কি বুঝতে পেরেছি? তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে গ্রাউন্ড মেরিস্টেম কিন্তু বিভেদিত নয়, সেই জন্য কিন্তু আমরা এটা দেখতে পাই না। এটা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো, বান্ডিল আবরণ, নালিকা বান্ডিলে বান্ডিল আবরণী কোথায় দেখতে পাওয়া যায়? একবীজপত্রী না দ্বিবীজপত্রীতে? একবীজপত্রীতে। বান্ডিল আবরণী কোন কলায় তৈরি? বান্ডিল আবরণী স্ক্লেরেনকাইমা। ওয়াই আকৃতি সজ্জা বিন্যাস নালিকা বান্ডিলে দেখা যায়। কোথায় দেখা যায়? একবীজপত্রী কাণ্ডের নালিকা বান্ডিলে দেখা যায়। কেমন? আর এদের কিন্তু আমরা নালিকা বান্ডিলগুলি কোথায় বিন্যস্ত থাকে? একবীজপত্রীর ক্ষেত্রে নালিকা বান্ডিল কোথায় বিন্যস্ত থাকে? না, কিসের মধ্যে বিন্যস্ত সাজানো আছে? এই কলাটার নাম কি? এই যে ভূমি কলা বা গ্রাউন্ড মেরিস্টেম, এইগুলো কি? এগুলো সবই গোল গোল দেখাচ্ছে, এগুলো সব হচ্ছে ভূমি কলা বা একই রকম তো প্রাইমগামী কলাতে তৈরি। একে বলে ভূমি কলা বা গ্রাউন্ড মেরিস্টেম। এইটা কিন্তু বিভেদিত হয়নি পরিচক্রে। তারপরে মজ্জাংশু বা মজ্জাংশ এরকম হবে, মজ্জা এরকম গোল হবে। এই কলায় কি বিভেদিত হয়েছে? হয়নি। কি বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই একবার একটু দেখবে তোমরা। আমি কি এবার ফ্রেম কলা পড়াবো? আচ্ছা, আমরা এইবার যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্রেম কলা পড়াবো। প্রত্যেকে পেন্সিল বার করো। দেখো, আমরা আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ফ্রেম কলার। আমরা আজকে ফ্রেম কলা পড়বো। ফ্রেম কলা কাকে বলে? ফ্রেম মানে যে জটিল স্থায়ী কলার মাধ্যমে, যে জটিল
স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদ দেহে খাদ্য সংবাহিত হয় বা পরিবাহিত হয়। তাহলে যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদে খাদ্য পরিবাহিত হয় বা সংবাহিত হয়। এবার ফ্লেম কলার অংশগুলো আমরা পড়ব। এইটার নাম, প্রথমটার নাম হচ্ছে সিগনল। সিগনল কাকে বলে? সিগনল হচ্ছে নিউক্লিয়াস বিহীন, এটা মনে রাখবে, নিউক্লিয়াস বিহীন সজীব, নিউক্লিয়াস বিহীন সজীব নলাকার ফ্লেম কলাকে কি বলে? ফ্লেম কলাকে সিগনল বলে। তাহলে সিগনল কাকে বলে আমরা জানলাম, এর অবস্থানটা আমরা জানবো। এর অবস্থানটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের ফ্লেম কলায় থাকে, গুপ্তবীজী উদ্ভিদের ফ্লেম কলায় থাকে। এবার কাজটা হচ্ছে কি? খাদ্য পরিবহন করা। এবার আমরা সিগনলের সঙ্গে, দেখো পরের অংশটা জানবো। সিগনলের সঙ্গে যে কলাটা যুক্ত আছে তার নাম হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা লিখতে হবে যেটা ইম্পর্টেন্ট, এটা লিখে নিই। দেখো সিগনলে এর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যটা না লিখলেই হবে না। বৈশিষ্ট্যটা কি? প্রান্ত যে প্রাচীর, এই প্রাচীরে শিব ছিদ্র থাকে, শিব ছিদ্র, এগুলোকে বলে শিব ছিদ্র। প্রান্ত প্রাচীরে কি থাকে? শিব ছিদ্র থাকে। কেমন? আর এই শীতকালে শিব ছিদ্রতে শীতকালে শিব ছিদ্র, একটু লিখতেই হবে এটা, ক্যালোজ নামক কার্বোহাইড্রেট, ক্যালোজ নামক কার্বোহাইড্রেট ক্যালোজ নামক কার্বোহাইড্রেট সঞ্চিত হয়, একে ক্যালোজ প্যাড বলে, একে ক্যালোজ প্যাড বলে। কেমন? বসন্তকালে দ্রবীভূত হয়। হ্যাঁ, এটা শীতকালে শীত ছিদ্র, ক্যালোজ প্যাড, ক্যালোজ নামক কার্বোহাইড্রেট সঞ্চিত হলো। এবার এই ক্যালোজ প্যাড, একে ক্যালোজ প্যাড বলে। আবার বসন্তকালে ক্যালোজ দ্রবীভূত হয়। এইটুকু একটু মনে রাখবে, এটা এখান থেকে প্রশ্নটা আসতে পারে। ক্যালোজ প্যাড কোথায় সঞ্চিত হয়? সিগনলের প্রান্ত প্রাচীরে। সিগনলের প্রান্ত প্রাচীরে ছিদ্রকে কি বলে?
শিব ছিদ্র। এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল কি করে? ক্যালোজ নামক কার্বোহাইড্রেট সঞ্চিত হয়ে। কখন? শীতকালে। আবার বসন্তকালে এগুলো কিন্তু দ্রবীভূত হয়ে যায়। এবার দেখো, আমি এই পরের কোষটা সম্বন্ধে আলোচনা করছি। এবার দেখো সঙ্গী কোষ। সঙ্গী কোষটা দেখো, সঙ্গী কোষ হচ্ছে কি শিবনলের সঙ্গে যুক্ত। শিবনল সংলগ্ন, শিবনল সংলগ্ন। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে শিবনল সংলগ্ন ফ্লেম কলার নাম কি? শিবনল সংলগ্ন ফ্লেম কলার নাম সঙ্গী কোষ। তাহলে শিবনল সংলগ্ন স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত সজীব। এবং এগুলো দেখতে কেমন? সজীব, লেন্সের ন্যায় দেখতে, লেন্সের ন্যায় দেখতে। কলাকে কি বলে? এই কলাকে সঙ্গী কোষ বলে। তাহলে সঙ্গী কোষের অবস্থানটাও একই রকম। এখানে যেমন আছে, অবস্থানটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী এই উদ্ভিদের ফ্লেম কলা। হ্যাঁ, কার কলা তোমাদের? আচ্ছা, চলে যাবে। আমি এটা দেখে নিয়ে বলে ফ্লেম কলা। এর কাজও কিন্তু সঙ্গী কোষের কাজ একই রকম, খাদ্য পরিবহন করা। এবার আমরা এই শেষের এবার 3 নম্বরটা জানবো। এইটা হচ্ছে, হ্যাঁ, এবার হচ্ছে শিবনল, সঙ্গী কোষ, ফ্লেম প্যারেনকাইমা। এবার দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা সম্বন্ধে জানবো। ফ্লোয়েম প্যারেনকাইমা এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু সংবহনের সঙ্গে সঙ্গে একটা কাজ করে, সেটা কিন্তু ওই জৈব বস্তু সঞ্চয় করে, এটা মনে রাখবে। আচ্ছা, এটা আমরা লিখবো। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা মানে কি? ফ্লেম কলায়, ফ্লেম কলায় অবস্থিত সজীব প্রোটোপ্লাস্ট পূর্ণ, প্রোটোপ্লাস্ট পূর্ণ প্যারেনকাইমা কোষ। এই প্যারেনকাইমা কলা, একে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। এই ফ্লোয়েম প্যারেনকাইমা এটা কিন্তু আমরা কোথায় দেখতে পাবো না? এটা কিন্তু গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়। এখানে আমরা ওই দ্বিবীজপত্রী উদ্ভিদ লিখব। অবস্থানটা দ্বিবীজপত্রী, উদ্ভিদের, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লেম কলা। কাজটা হচ্ছে কি? এই কাজটা হচ্ছে সংবহন এবং জৈব বস্তু
সঞ্চয়, জৈব বস্তু সঞ্চয় করে। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু দেখতে এমন হবে, ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু কাকে বলে? ফ্লোয়েম তন্তু হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা যুক্ত ফ্লোয়েম কলা। এর দেখতে কেমন দেখো? দুই প্রান্ত সুচালু, দুই প্রান্ত কেমন হবে? সুচালু হবে। আর লিগনিন যুক্ত হবে, লিগনিন যুক্ত হবে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে দৃঢ়তা প্রদান। সংবহনে কিন্তু কোনো কাজ করে না, দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করা। তাহলে আমরা ফ্লোয়েম কলার যে বিভিন্ন অংশগুলো সেটা জানলাম: সিগনাল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিগনাল, কারণ নিউক্লিয়াসবিহীন সজীব কলা এবং এর প্রান্ত প্রাচীরে শীত ছিদ্র থাকে। শীত ছিদ্র, যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো কিন্তু শীতকালে বন্ধ হয়ে যায়, একরকম কার্বোহাইড্রেট সঞ্চিত হয়ে, একে ক্যালোজ কার্বোহাইড্রেট বলে। বসন্তকালে এই ক্যালোজটা দ্রবীভূত হয়। তার সঙ্গে যে কোষটা থাকে তার নাম হচ্ছে সঙ্গীকোষ। সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং দেখতে হচ্ছে লেন্সের ন্যায় কোষ কলা। গুপ্তবীজ উদ্ভিদে ফ্লোয়েম করা থাকে, এটাও খাদ্য সংবহন করে, পরিবহন করে। আচ্ছা, এবার আমরা, তোমাদের কি টাইম হয়ে গেছে না? সময় হয়ে গেছে? আচ্ছা, আমাদের কলাতন্ত্র তো পড়ানো হয়নি। কত বড় সিলেবাস! কলাতন্ত্রটা পড়াতে হবে। কলাতন্ত্র পরের দিন শেষ হয়ে যাবে। কলাতন্ত্রটা পড়াবো। আচ্ছা, না, আর একটা বাকি আছে না? হ্যাঁ, ওটা তো পড়ানো হয়নি। পত্রবিন্যাস না, সেটা পত্রবিন্যাস তো আগের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে ওই যে বিশেষ খরিত কলা পড়ানো হয়েছে কি? তাহলে ওইটা তো পড়ানো হয়নি। বিশেষ খরিত কলা আমি 5 মিনিটের মধ্যে একটু বলে দিই, তোমার বইটা দেখে নিও, লিখে নাও সবাই। দেখো, বিশেষ খরিত কলা কাকে বলে? লিখাবো কি? কঠিন হয়। আচ্ছা, তোমরা তো বুঝবে না, তাহলে টাইম নেই তো তোমাদের। হ্যাঁ, পরের দিন। বিশেষ খরিত কলা মানে কি? বিশেষ খরিত কলা মানে যে কোষগুচ্ছ ক্ষরণ রেচন করে, যে কোষগুচ্ছ ক্ষরণ রেচন করে সেটা হচ্ছে বিশেষ খরিত কলা। এই কলা থেকে কি কি খরিত হয়? মিউসিলেজ খরিত হয়, তারপরে কি মকরন্দ খরিত হয়, রজন, মানে মিউসিলেজ বলছি, রজন, গদ, তরুক্ষী এবং মকরন্দ খরিত হয়। এবার বিশেষ খরিত কলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা বহি খরিত গঠন আর অন্ত খরিত গঠন। বহি খরিত গঠন হচ্ছে 4 প্রকার। কি কি? রোম দিয়ে দুটো, ত্বকরোম, গ্রন্থিরোম। ত্বকরোম আর গ্রন্থিরোম। মধুগ্রন্থি, হাইড্রাটোল। কটা বললাম? 4টি। কি কি বললাম? ত্বকরোম, গ্রন্থিরোম, মধুগ্রন্থি, হাইড্রাটোল। ত্বকরোম মানে কি? একবীজপত্রী উদ্ভিদের পাতায় এবং ফুলের বিভিন্ন অংশে এককোষী বা বহুকোষী রোম থাকে। একে বলে
ত্বক রোম। এটা মিউসিলেজ ক্ষরণ করে, উৎসেচক ক্ষরণ করে, ত্বক রোম। এবার গ্রন্থিরোমটা কি? বিচুটি পাতা দেখা যায়। বিচুটি গ্রন্থিরোম কি? গ্রন্থিরোমটা হচ্ছে যে এক প্রকার আঠালো পদার্থ থাকে এবং গ্রন্থিরোমে একটা মস্তক থাকবে, একটা বৃত্ত থাকে। যেমন বিচুটি গাছের দংশক কোষ। মধুগ্রন্থি কি? মধুগ্রন্থি হচ্ছে ফুলের যে মকরন্দ থাকে, তার থেকে সেই মকরন্দকে বলে মধুগ্রন্থি। এটা কীটপতঙ্গকে আকৃষ্ট করে। হাইড্রোথোর কি? হাইড্রোথোর হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতার কিনারায় বা পত্রাগ্রে এক প্রকার গ্রন্থি থাকে, একে বলে হাইড্রোথোর। অর্থাৎ জলজ উদ্ভিদ মাটি থেকে যে জল বা অতিরিক্ত লবণ শোষণ করে, সেটা সেই হাইড্রোথোর দিয়ে বার করে দেয়। তাহলে আমরা কি বললাম? বহিঃকরিত গঠন হচ্ছে 4 প্রকার। কী বললাম? ত্বকরম, গ্রন্থিরম, মধুগ্রন্থি, হাইড্রোথোর। এবার আমি আসি অন্তঃকরিত গঠন। অন্তঃকরিত গঠন হচ্ছে গ্রন্থি ও নালী। গ্রন্থি কাকে বলে? পাতায় আবার গ্রন্থি, উদ্ভিদে আবার গ্রন্থি। গ্রন্থি ও নালীটা কি? গ্রন্থি নালী হচ্ছে পাতলা প্রাচীর হবে। কোষের প্রাচীরটা কেমন হবে? পাতলা। কোষের মধ্যে কি জমা থাকবে? সাইটোপ্লাজম। এইরকম কোষগুচ্ছ যারা ক্ষরণে অংশগ্রহণ করে তাকে বলে গ্রন্থি। তাহলে গ্রন্থি কাকে বলবো? কোষ প্রাচীরটা কেমন হবে? পাতলা। তার ভেতরটা কেমন থাকবে? সাইটোপ্লাজম পূর্ণ। কোষগুচ্ছ যা ক্ষরণে অংশগ্রহণ করে তাকে বলে কি বলে? গ্রন্থি। আর নালী কাকে বলে? এই গ্রন্থিগুলো যখন পরপর সজ্জিত হয় তখন তাকে বলে নালী। এই গ্রন্থিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সাইটোজেনাস, লাইসোজেনাস। গ্রন্থিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সাইটোজেনাস গ্রন্থি আর লাইসোজেনাস। এবার সাইটোজেনাস গ্রন্থি কি? কোষের মধ্যপর্দা বিদীর্ণ হয়ে যদি কেউ গ্রন্থি তৈরি হয়। কি বললাম? এক কথায় কোষের মধ্যপর্দা বিদীর্ণ হয়ে যে গ্রন্থি তৈরি হয় তাকে বলে সাইটোজেনাস গ্রন্থি। যেমন রজন গাছে রজন নালী। আর লাইসোজেনাস গ্রন্থি যেখানে কতিপয় কোষ তাদের কোষের যে ভেতরে যে কোষ প্রাচীর সেটি বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যখন গ্রন্থি তৈরি করে তাকে বলে লাইসোজেনাস গ্রন্থি। যেমন লেবু পাতার গ্রন্থি। বুঝতে পেরেছি? তাহলে অন্তঃক্ষরা গঠন কী কী বললাম? একটাই বললাম। অন্তঃক্ষরা গঠন কী বললাম? একটা হচ্ছে গ্রন্থি আর নালী। আর তোমাদের বইতে অনেক কিছু লেখা আছে, আমি ওইরকম না, অন্য আরেকটা বই থেকে দেখেছি। ক্ষীরকোষ ক্ষীরনালী একটার সঙ্গে বললেই হবে। ক্ষীরকোষ ক্ষীরনালী কি? উদ্ভিদের এক প্রকার রজন পদার্থ হচ্ছে তরুক্ষীর, নাইট্রোজেন বিহীন এসিড পদার্থ। তরুক্ষীর যে নালীতে উৎপন্ন হয় তাকে বলে ক্ষীরনালী। কি বলে? ক্ষীরনালী। ক্ষীরনালীগুলি যখন একত্রে সংযুক্ত হয়ে জালিকাকারে বিন্যস্ত হয়, এটা হতে পারে, তখন তাকে বলে ক্ষীরনালী বলে। আবার যখন জালিকাকারে বিন্যস্ত হয় না তখন তাকে ক্ষীরকোষ বলে। তাহলে আমরা এই অন্তঃক্ষরা গ্রন্থি আমরা জানলাম। অন্তঃক্ষরা গঠন হচ্ছে একটা হচ্ছে গ্রন্থি নালী, আর একটা হচ্ছে ক্ষীরকোষ আর ক্ষীরনালী। তাহলে বহিঃক্ষরা গঠন কী কী বললাম? 4টি। কী বললাম? ত্বকরম, গ্রন্থিরম, মধুগ্রন্থি, হাইড্রোথোর। আর অন্তঃক্ষরা গঠনে কী বললাম? গ্রন্থি নালী, আর একসঙ্গে ওটা বলবো ক্ষীরকোষ ক্ষীরনালী। আর অতগুলো দরকার নেই, তাই তো? এবার কলাতন্ত্রে ত্বক কলাতন্ত্র। ত্বক কলাতন্ত্র এটা পড়ানো হয়নি। ত্বক কলাতন্ত্র মানে কি? ত্বক কলাতন্ত্র মানে যে কলাতন্ত্র উদ্ভিদের বহিরাবরণ গঠন করে তাকে কি বলে? ত্বক কলাতন্ত্র বলে। তাহলে কলাতন্ত্র কাকে বলে? দেখো, কলা মানে কলার সমষ্টি। কলাতন্ত্র আকার আকৃতি ভিন্ন হতে পারে, কাজ আর উৎপত্তি এক। তার মানে উৎপত্তিগত কার্যগতভাবে অভিন্ন। উৎপত্তিগত কার্যগতভাবে অভিন্ন এইরূপ সম বা বিষম আকৃতি কলার সমষ্টিকে কলাতন্ত্র বলে। কলাতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ত্বক কলাতন্ত্র, 2 হচ্ছে ভূমি
কলাতন্ত্র আর সংবহন কলাতন্ত্র। সংবহন কলাতন্ত্র তোমাদের পড়িয়ে দিয়েছি। তাহলে ত্বক কলাতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ত্বক কলাতন্ত্র তার কি? ত্বকীয় রন্ধ্র, ত্বক কোষ আর ত্বকীয় উপবৃত্তি। ত্বকীয় রন্ধ্র কি? ত্বকীয় রন্ধ্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। পত্ররন্ধ্র, লেন্টিসেল আর হচ্ছে জলপত্ররন্ধ্র। কি বললাম? পত্ররন্ধ্র, লেন্টিসেল আর জলপত্ররন্ধ্র, এই তিনটেকে একসঙ্গে বলা হয় কি বলে? ত্বকীয় রন্ধ্র। আর ত্বক কোষ কাকে বলে? কোন কি না? সিলিকা কর্কোষ। 1, 2 হচ্ছে স্ক্লেরাইড, 3 হচ্ছে মার্সিনিয়ান কোষ, 4 হচ্ছে বুলিফর্ম কোষ, 5 হচ্ছে লিথোসিস্ট কোষ। এইগুলো হচ্ছে ত্বকীয় কোষ। আর ত্বকীয় উপবৃদ্ধি কি না? ত্বকীয় উপবৃদ্ধি হচ্ছে একটা হচ্ছে ওটাকে কি বলে? প্রথম হচ্ছে কাণ্ডরোম, একটা হচ্ছে রোম, একটা হচ্ছে রোম, 2 নম্বর হচ্ছে শল্ক, লোম, রোম, শল্ক, আর একটা হচ্ছে থলি বলে, থলি হচ্ছে ব্লাডাস, একটা হচ্ছে ব্লাডাস আছে, আর একটা হচ্ছে কোলেটাস। কোলেটাস আছে না? কি আছে? ও তাহলে আপনি অন্য বই দিকে করেছিল ওটা। ও এটা চালানো হয়েছে এই সময় আছে।